হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এটি হচ্ছে আমাদের 11 নম্বর ভিডিও। যারা আমাদের চ্যানেলে রেগুলার ক্লাসগুলো দেখো তারা জানো আগে 10টা ক্লাস হয়েছে। তো আজকে এই ক্লাসটার মধ্যে দিয়ে খুবই সুন্দর সুন্দর মানে খুবই ইম্পর্টেন্ট এবং যেই লেভেলের আর কি যেমন ধরনের প্রশ্ন আসে সেই ধরনের কিছু প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউ নিউমেরিক্যালস দেখে নেব কোন টপিক থেকে, যেই টপিকগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ঠিক আছে, কোন টপিকটা আলোচনা করেছিলাম? আমরা আগের দিন আলোচনা করেছি ডেফিনিশন অফ ওয়ার্ক, রিলেটিভ ইউনিটস, মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল, দেন কনজারভেশন অফ এনার্জি, দ্য কেস অফ এ ফ্রিলি ফলিং বডি, পাওয়ার, ডেফিনিশন, ইউনিট। মানে মোট কথা ওয়ার্ক, এনার্জি, পাওয়ার এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো রয়েছে সেগুলোর আমি ডিটেইলসে আলোচনা করেছি 10 নম্বর ভিডিওতে। তো আমরা যেরকম করি যে আগে থিওরিটা আলোচনা করে তারপর সেই থিওরির উপর বেস করে যেই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন, তারপর নিউমেরিক্যাল কোশ্চেন সেগুলো আলোচনা করি। সেরকমই খুব সুন্দর সুন্দর কয়েকটা নিউমেরিক্যালস আজকে তোমাদের সঙ্গে সলভ করব এই টপিকের উপর বেস করে, মানে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। ঠিক আছে, তোমরা প্রবলেমগুলো সলভ করলেই বুঝতে পারবে যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। যদি ওয়ার্ক, এনার্জি, পাওয়ার থেকে কোনো প্রশ্ন আসে তাহলে মোটামুটি এই ধরনেরই আসবে। এবং সেই সঙ্গে তোমাদেরকে এটাও বলে দেবো যে ফার্দার তোমরা কীভাবে প্রিপারেশান নেবে এই টপিক থেকে বা এই চ্যাপ্টার ওয়ার্ক, এনার্জি, পাওয়ার থেকে। তো অনেক দিন পরে ভিডিও দেওয়া হচ্ছে, তার কারণ আমি মাঝখানে ভীষণই অসুস্থ ছিলাম, মানে পুরো বেড রেস্টে ছিলাম, খুবই অসুস্থ, হাঁটা চলাও করতে পারছিলাম না ঠিকঠাক। তো জানি না কি করে সমস্ত সিলেবাস কভার করব। তো তোমাদেরকে বলে রাখি যে যারা আমাদের চ্যানেলটা ফলো করছো, তো মোটামুটি এই লাইট, সাউন্ড এবং এই দিক থেকে আমাদের হচ্ছে মডার্ন ফিজিক্স, লাইট, সাউন্ড আর মডার্ন ফিজিক্স মিলিয়ে কিন্তু 35টার মতো ভিডিও রয়েছে, আর যেগুলো খুব ডিটেইলসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আর প্লেলিস্টটা তোমরা এই ভিডিওরই ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেই 35টা ভিডিও দেখলে থিওরিটিক্যাল, নিউমেরিক্যালস সব রকমেরই প্রশ্ন আছে, টপিকের আলোচনা আছে, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। মানে এখন আমরা যেই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি সেই ধরনেরই ভিডিও, কিন্তু ওই সময়টাতে আমি আরও ডিটেইলসে বানিয়েছিলাম, কেননা ওই সময় অনেক সময় ছিল। এখন যেহেতু সময় কম তাই জন্য আমি অত খুব বেশি ডিটেইলসে বানাচ্ছি না, বা উত্তরগুলো আগে নিজে খাতায় সলভ করে নিয়ে তারপর তোমাদের জাস্ট শেয়ার করছি, মানে সময়ের অভাবে। তো সেই সময় ছিল, তো ওই ভিডিওগুলো অনেক ডিটেইলসে বানানো, তোমরা দেখবে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে সমাধান শুরু করি। তো ওই টপিকগুলো বাদে আমি চেষ্টা করব মোটামুটি তোমাদের সিলেবাসটা কভার করে দেওয়ার। আমি তো সবসময়ই বলি, আসলে আমি চেষ্টা করি কভার করে দেওয়ার। এবার দেখো, যদি শরীরটা এত খারাপ থাকে কি করে সম্ভব, তাই না? শরীর তো আগে, আমি যদি চলতেই না পারি, পুরো যদি বেড রেস্টে থাকি, আমি কি করে ভিডিও বানাবো, কি করে, মানে বই তো খুলতে পারবো না, মাথায় কিছু ঢুকবে না। তো যাই হোক, প্রে করো আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যাতে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমাদের ভিডিওতে ফেরা যাক। তো প্রথম প্রবলেমটা দেখো, আমাদের এই প্রবলেমগুলোর বেস হচ্ছে ওয়ার্ক, এনার্জি আর পাওয়ার চ্যাপ্টার থেকে, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার। তো এগুলোর ইউনিট যা যা টপিকে আছে যেমন করে আছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তোমরা 10 নম্বর ভিডিওটা দেখে নিও, তারপরে এই 11 নম্বর ভিডিও দেখো। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বর প্রবলেমটা সলভ করি। মানে কথা গুলিয়ে যাচ্ছে, আমার শরীরটা এখনও ঠিক নেই, প্রচণ্ড পাওয়ারি ওষুধ চলছে, মানে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা।
তো প্রথম প্রবলেমটা বলেছে ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ আ পার্টিকল ইজ ইনক্রিজড বাই 300%, দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকল উইল ইনক্রিজড বাই, চারটে অপশন রয়েছে, মানে কাইনেটিক এনার্জি কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলা জানি, সেই ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের বের করতে হবে মোমেন্টামটা কত ইনক্রিজ করলো, অর্থাৎ এখানে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের যে রিলেশন সেই সূত্রটা কিন্তু লাগবে। আমরা জানি পি স্কয়ার বাই 2m ইজ ইকালস টু ই, অর্থাৎ ই ইজ ইকালস টু পি স্কয়ার বাই 2m। তাহলে পি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি 2m/e, অবশ্যই লিখতে পারি। আর পি সমান সমান লিখতে পারি √2m/e। এই ইকুয়েশনটা বা এই ফর্মুলাটা আমাদের লাগবে। এবার দেখো আবারও পড়ো কি বলেছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল ইজ ইনক্রিজড বাই 300%। তাহলে ধরি প্রথমে কাইনেটিক এনার্জি ছিল E1, এবার E1 এর থেকে 300% বেড়েছে, তার মানে প্রথমে যা ছিল E2-র ভ্যালুটা কি হবে, আচ্ছা E1 ধরি প্রথমে ছিল, এবার সুতরাং E2টা কি হবে, E2 সমান সমান হবে প্রথমে যা ছিল তার থেকে 300% বেড়েছে, তাহলে E1 প্লাস 300% মানে হচ্ছে 300 ডিভাইডেড বাই 100 অফ E1, তাই তো, মানে প্রথমে যেটা ছিল তার থেকে 300% বেড়েছে। তাহলে E2 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এখানে E1 আর এখানে 3E1 হয়ে যাবে হচ্ছে 4E1। ওকে, এবার সিম্পলি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। এবার দেখো কোনো এখানে বলেছে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল উইল ইনক্রিজড বাই, তো এই ধরনের প্রবলেম যখন থাকবে যে কতটা বাড়লো, কত পার্সেন্টেজ বাড়লো, তখন আমাদেরকে কি করতে হয় যে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ডিভাইড বাই ইনিশিয়াল মোমেন্টাম ইনটু 100%, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে করতে হয়। এবার আমরা তাহলে P1 P2-র ভ্যালু বের করি প্রথমে। আচ্ছা এখান থেকে আমরা বের করব P1 সমান সমান আমরা লিখব √2m/E1। এবার P2 ফর্মুলা লিখি প্রথমে, P2 সমান সমান √2m/E2। এবার দেখো E2-র ভ্যালু কি 4E1, লিখে দাও সেটা √2m ইন্টু 4E1। তাহলে এটা আচ্ছা এরকমই রাখি আমরা √8m/E1 এরকমই রাখি। তারপর এবার এইখানে বসাবো আমরা P1 P2-র ভ্যালু। P2 হচ্ছে P2 √8m/E1 মাইনাস P1 হচ্ছে √2m/E1 বাই P1 হচ্ছে √2m/E1 ইন্টু 100%, জাস্ট আমরা ফর্মুলাতে বসালাম। এবার ওপরে নিচে 2m/E1 কিন্তু কেটে যাবে, আমরা এখান থেকে কমন নিয়ে নিই √2m/E1, ওপর থেকে কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে √4 হয়ে যাবে, মাইনাস 1 হয়ে যাবে, আর নিচে আসবে হচ্ছে √2m/E1 ইন্টু 100%। এবার এটা কেটে গেল, √4 মানে 2, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু 100%। ঠিক আছে, এটার আনসার হয়ে যাবে হচ্ছে 100%, অর্থাৎ অপশন সি। এবার দেখো কি কি জানতে হবে, এই যে আমাদের ফর্মুলাটা, সেই ফর্মুলাটা জানতে হবে। আর যে চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে নির্ণয় করি আমরা, যখন এরকম ইনিশিয়াল একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, ফাইনাল একটা পার্সেন্টেজ বের করতে হবে, তখন এই ফর্মুলাটা মনে রাখতে হবে কিন্তু, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে লিখে নিও, তাহলে 100% হয়ে যাবে হচ্ছে আমাদের উত্তর। ওকে,
চলো এবার তাহলে দ্বিতীয় প্রবলেমটা দেখে নিই। দ্বিতীয় প্রবলেমটা কি বলেছে, আ বডি অফ মাস 3 kg ইজ আন্ডার এ কনস্ট্যান্ট ফোর্স which causes a displacement s in meters in it, given by the relation s is equals to 1/3 t square, work done by the force in 2 seconds. আচ্ছা, কি কি দেওয়া আছে, মাস দেওয়া আছে, যা যা দেওয়া আছে আমরা একটু আগে লিখে নিই। আমি প্রবলেমটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। বলেছে বডি অফ মাস 3 কেজি ওজনের একটা বডি একটা কনস্ট্যান্ট ফোর্সের এগেনস্টে কিছুটা ডিসপ্লেসমেন্ট হলো, মানে একটা বডিকে আমরা ফোর্স দিলাম, মনে করো এখানে একটা বডি আছে, একে একটা ফোর্স দেওয়া হলো, বডিটার মাস হচ্ছে 3 কেজি, এবার এটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, এটা এস ডিসপ্লেসমেন্ট হলো, আর ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে 1/3 টি স্কোয়ার, মানে টাইমের ফাংশন হিসেবে। তো এইগুলো ইনফরমেশন থেকে আমাদের ওয়ার্ক ডান বের করতে হবে। ওয়ার্ক ডান মানে হচ্ছে ডাব্লু। এবার ডাব্লুর ফর্মুলা আমরা কি জানি, এফ ইন্টু এস, তাই তো, ডাব্লু ইজ ইকুয়ালস টু এফ এস। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাদের ওয়ার্ক ডান বের করতে হবে। যা যা দেওয়া আছে লিখি, এম দেওয়া আছে হচ্ছে 3 কেজি। এবার আমাদের আরও যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাক্সিলারেশনটা বের করতে হবে, তারপর ডিসপ্লেসমেন্টের ফর্মুলাতে বসাতে হবে, ঠিক আছে। এবার দেখো অ্যাক্সিলারেশন এ সমান সমান আমরা লিখতে পারি ডি স্কোয়ার এস ডিভাইড বাই ডিটি স্কোয়ার। আশা করি এটা জানো। আমরা এক্স ইজিক্যালস টু ভি ইজিক্যালস টু কী লিখতে পারি, ডিএস ডিটি, তাই তো। আবার এ ইজিক্যালস টু লিখতে পারি ডিভি ডিটি, তাহলে ডি ডিটি অফ ডি ভি মানে হচ্ছে আবার ডিএস ডিটি, তো সেটা করলে এ আসবে হচ্ছে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার। আচ্ছা, এখানে করেই দিচ্ছি, দেখো এ ইজিক্যালস টু ডি ডিটি অফ ভি, তাহলে এখানে লিখি ডি ডিটি অফ ভি মানে আমাদের ডিএস ডিটি, মানে টাইমের রেসপেক্টে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সেটাই তো ভেলোসিটি, তাই না, ভেলোসিটি ভেক্টর। তো এখানে হয়ে যাবে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবার এই অ্যাক্সিলারেশন কিভাবে বের করব আমাদের, এই যে আমাদের 1/3 দেওয়া আছে এখান থেকে, তার মানে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার অফ এস, এস মানে 1/3 টি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা যদি ডি ডিটি করি সেখানে পাবো হচ্ছে 2t, তার মানে হচ্ছে 2t 2/3t, ঠিক আছে। আবার যদি এটার সেকেন্ড টাইম করি তাহলে এই টি এর জন্য আমরা পাবো হচ্ছে 1, তাহলে পাবো 2/3, ফাইনালি পাবো হচ্ছে 2/3, ঠিক আছে। ইউনিট হবে 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আমাদের ডিসপ্লেসমেন্টের ফর্মুলা আমরা কি জানি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। এখানে ইউ ইনিশিয়াল ভেলোসিটিটা 0 হয়ে যাবে, তাহলে এস ইজ ইকুয়ালস টু আমাদের করতে হবে হচ্ছে, ফর্মুলা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটা ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 বা ইনিশিয়ালি টাইমটা 0, এই পার্টটা আমরা 0 করে দেব। তো হাফ ইন্টু এর ভ্যালু আমরা পেলাম 2/3 ইন্টু টি, টি দেওয়া আছে 2 সেকেন্ড, তাহলে 2 তার স্কোয়ার টি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার, তাহলে এই একটা দুই কেটে গেল, আমরা পাবো হচ্ছে 4/3, এসের ভ্যালুটা আমরা পেলাম 4/3, ঠিক আছে। এবার আমরা কি জানি, আমাদের এফ লাগবে, এফ ফিজিক্যালস টু আমরা জানি হচ্ছে এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স ফিজিক্যালস টু পাবো, মাস হচ্ছে 3 কেজি, 3 ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে 2/3, তাহলে ফোর্স হয়ে গেল 2 নিউটন। এবার আমরা ইজিলি ওয়ার্ক ডান বের করতে পারবো, তাহলে ডাব্লিউ ইজিক্যালস টু এফ ইন্টু এস, তো এফ হচ্ছে 2 ইন্টু এস হচ্ছে
4/3, তাহলে 8/3 ইউনিট হচ্ছে জুল, 8/3 জুল। এটা হয়ে গেল আমাদের ওয়ার্ক ডান, অপশন বি। চলো একই রকমভাবে দেখে নিই আরও দুটো সুন্দর সুন্দর প্রশ্ন এবং তার উত্তর। 3 নম্বর বলেছে a particle moves with a velocity this under the influence of a constant force this, the instantaneous power applied to the particle is. ওকে, তো এক্ষেত্রে আর কিছুই না, তোমাদের ফর্মুলাটা জানতে হবে। instantaneous power P is equals to হয়ে যাবে হচ্ছে F dot V, মানে ভেলোসিটি আর ফোর্সের হচ্ছে ডট প্রোডাক্ট হয়ে যাবে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এটা দেখো, এটা আমরা ব্যাক ওয়েতে যদি ফর্মুলাটা নাও মনে রাখতে পারো সেটা আমরা বের করতে পারি। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, পাওয়ার পি সমান সমান আমরা কি জানি, কার্য করার হারকে ক্ষমতা বলে, তাই না? কার্য করার হারকে ক্ষমতা বলে, আর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি আর কার্যর ইউনিট এক, কিন্তু ক্ষমতা আর কার্যর ইউনিট কিন্তু এক না। তাহলে পাওয়ার সমান সমান W/T, কার্য করার হার হচ্ছে ক্ষমতা। আবার আমরা কি জানি, W সমান সমান আমরা জানি হচ্ছে F ইন্টু S, তাই তো? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, F ইন্টু S বাই টি। তাহলে এটা টি হয়ে গেল, টিটা এখানে লিখলাম। আবার আমরা একটা জিনিস কি জানি, আমরা জানি হচ্ছে S ইজ ইকুয়ালস টু VT, তাই তো? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম, S ইজ ইকুয়ালস টু VT। তো S এর জায়গায় আবার VT বসিয়ে দাও, তাহলে F/T ইন্টু S এর জায়গায় আমরা যদি VT বসিয়ে দিই, তাহলে এই টি কাটা গেল, F ইন্টু V/F ডট ভি। ঠিক আছে, এই ইন্টু এগুলো কিন্তু ক্রস না, এগুলো জাস্ট এমনি তোমাদের বুঝে নিতে হবে, এগুলো ডট ক্রসের এখানে ব্যাপার হচ্ছে না। এই জায়গাটায় মনে রাখতে হবে যে ডট প্রোডাক্ট, পাওয়ারটা যেহেতু একটা স্কেলার রাশি, তাই জন্য এটা হচ্ছে ফোর্স আর ভেলোসিটির ডট প্রোডাক্ট। যদিও ফোর্স আর ভেলোসিটি হচ্ছে দুজনই ভেক্টর রাশি, কিন্তু ওদের যখন আমরা ডট প্রোডাক্ট কোনো দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট করলে সেটা আমরা স্কেলার কোয়ান্টিটি পাই। তাই জন্যই তো ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়, তাই না? আমরা এগুলো ভেক্টরে শিখেছি। উফ, আমার কথাটা এত গুলিয়ে যাচ্ছে না, মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। ওকে, লেটস কন্টিনিউ। তো পাওয়ার ইজ ইকুয়ালস টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ ইকুয়ালস টু F ডট ভি। F দেওয়া আছে, ভি দেওয়া আছে, জাস্ট ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে পাওয়ার পি, সরি, পাওয়ারকে আমি কেন, পাওয়ার পি ইজ ইকুয়ালস টু F ডট ভি। F এর ভ্যালু হচ্ছে 20 I ক্যাপ প্লাস 15 J cap minus 5 K cap dot, V হচ্ছে 6 I cap minus 4 J cap plus 3 K cap। ডট প্রোডাক্ট মানে আই গুলো গুণ করতে হবে J K উইথ সাইন, প্রপার সাইন। তাহলে 6 দুগুণে 12, 120 প্লাস মাইনাসে মাইনাস 4 15 কত হয় 60, মাইনাসে প্লাসে মাইনাস 3 5 15। তাহলে 120 থেকে 60 চলে গেলে থাকে হচ্ছে 60, 60-এর থেকে 15 চলে গেলে থাকবে হচ্ছে 45। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 45 জুল পার সেকেন্ড। পাওয়ারের ইউনিট ওয়ার্ক, পি ইজ ইকুয়ালস টু W/T, তো ওয়ার্ক এনার্জির ইউনিট হচ্ছে জুল, টাইমের ইউনিট সেকেন্ড, তো জুল পার সেকেন্ড, 45 জুল পার সেকেন্ড।
ফিজিক্সে কিন্তু ইউনিট ভীষণ ইম্পর্ট্যান্ট। নিউমেরিক্যালসের ক্ষেত্রেও দেখতে হবে যে কোন এককে দেওয়া আছে, সিজিএস না এসআই। ওকে, চলো লাস্ট প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করে দিই, শরীর আবার অসুস্থ লাগছে। ওকে, 2 bodies with kinetic energies in the ratio 4:1 are moving with equal linear momentum. The ratio of their masses is. The bodies with kinetic energy in the ratio. Kinetic energy. अच्छा, kinetic energy equal linear momentum. The ratio of their mass. अच्छा, এখানে kinetic energy মানে E, লিনিয়ার মোমেন্টাম পি, আর মাস ওই যে রিলেশনটা আমরা প্রথমেই যে করলাম ইপিএম এর মধ্যে যে সম্পর্ক, ই ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, দ্য রেশিও অফ দেয়ার মাসেস ইজ তো দুটো পার্টিকেল, দুটো বডি, পার্টিকেল না দুটো বডির ক্ষেত্রে m1 বাই m2 বের করতে হবে। e1 e2 p1 p2 সম্পর্কে বলা আছে, আমরা তাহলে লিখে দিই e1 ইজ ইকুয়ালস টু p1 স্কোয়ার বাই 2m1। একই রকমভাবে e2 সমান সমান আমরা লিখতে পারি p2 স্কোয়ার বাই 2m2। এবার আমরা কি করব, কাইনেটিক উইথ কাইনেটিক এনার্জি ইন দেয়ার রেশিও। আচ্ছা, কাইনেটিক এনার্জি রেশিওটা বলা আছে E1 বাই E2 ইজ ইকুয়ালস টু 4/1 ইজ ইকুয়ালস টু, আমরা মান বসাই, E1 মানে হচ্ছে P1 স্কোয়ার বাই 2m1। এটা যদি বাই E2 করি তাহলে E2টা গুণ হয়ে উল্টে যাবে, তাই তো, উপরে চলে যাবে হচ্ছে 2m2, নিচে চলে আসবে p2 স্কোয়ার, 2 কেটে যাবে। এবার বলেছে আর মুভিং উইথ ইকুয়াল লিনিয়ার মোমেন্টাম, মানে লিনিয়ার মোমেন্টামটা কিন্তু এক বলে দেওয়া আছে, অর্থাৎ p1 ইজ ইকুয়ালস টু p2। p1 আর p2 যদি সমান হয় এই দুটো কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি m2 বাই m1 ইজ ইকুয়ালস টু 4/1। আমাদের বের করতে হবে তাদের মাসের রেশিও, ক্রমটা এক রাখতে হবে, সুতরাং m1 বাই m2 ইজ ইকুয়ালস টু 1/4। তাহলে আনসার হয়ে যাবে 1:4, এই অপশান সি। দেখো খুবই সোজাই একটা নিউমেরিক্যালস। তো মোটামুটি এই ধরনের নিউমেরিক্যালস ইম্পর্টেন্ট এই ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে। এবার দেখো আসল কথা বলি, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আগের বছর যেহেতু কোনো প্রশ্ন ছিল না, ঠিক আছে, তোমরা দেখতে যে আগের বছর কোনো প্রশ্ন ছিল না, তাই জন্য আমি খুব বেশি জোর দিচ্ছি না। তো শেষে যদি সময় পাই তাহলে ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আরও সুন্দর সুন্দর প্রচুর ভালো ভালো নিউমেরিক্যালস প্রবলেম রয়েছে, কিন্তু কতটা ইম্পর্টেন্ট, কতটা আসবে সেটা যেহেতু জানি না, তাই জন্য আমি অনেকগুলো প্রবলেম করালাম না। তবে আমার বই থেকে আরও একটা প্রবলেম তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই, তারপরে এই ভিডিওটা বেশি বড় করতে পারছি না আর, ওই তো কারণ একটাই, কারণ মাই হেলথ, অ্যান্ড হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না, ভালো থাকবে না। তোমাদেরকে ভালো ভালো দুটো প্রবলেম শেয়ার করে দিচ্ছি। এই দেখো, আমার বইটা থেকে আমি সবসময় শেয়ার করি, প্রত্যেকটা ভিডিওতে নিউমেরিক্যালসে প্রায়ই আর কি শেয়ার করি, সেটা শেয়ার না করলে অসম্পূর্ণ থেকে যায়। A particle moves along the x-axis from x equals to 0 to x equals to 5 meter under the influence of a force given by this. Calculate the work done in doing so. তো এখানে বুঝতে হবে প্রবলেমটা কি বলেছে, একটা পার্টিকেল, মনে করো এটা এক্স অক্ষ, এটা মূল বিন্দুতে x ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু মনে করো 1 2 3 4 5, x ইকুয়ালস টু 5 এই পর্যন্ত ডিসপ্লেসড হলো, বা 0 থেকে 5 পর্যন্ত মুভ করলো। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, ফোর্সটা দেওয়া আছে, ফোর্সের ভ্যালুটা বলা আছে 7 - 2x
প্লাস 3x স্কোয়ার। তার মানে একটা পজিশন ডিপেন্ডেন্ট ফোর্সের কথা বলা আছে, ওয়ার্ক ডান বের করতে হবে। ফর্মুলাটাও একই হবে F.S, ঠিক আছে, কিন্তু মানে ফর্মুলা বলতে মানে ব্যাপারটাও একই, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের আর কি নিয়ে তারপরে ওয়ার্কটা বের করতে হবে, কিন্তু এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু একটু আলাদা রয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই ধরনের প্রবলেম যখন আসবে, যখন দুটো বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে, যে এই বিন্দু থেকে এই বিন্দুতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওয়ার্ক ডান বের করো, তখন কিন্তু আমাদের এইভাবে সিম্পলি করতে হবে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা জানি এফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এস দিয়ে লিখি, এক্স দিয়ে লিখি, ওয়াই অক্ষ বরাবর হলে ওয়াই দিয়ে লিখি, জেড অক্ষ বরাবর হলে জেড দিয়ে লিখি, বুঝতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড এস এগুলো সব কিছু আমরা ডিসপ্লেসমেন্ট বোঝাতে লিখি। তো ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে এক্স ইকুয়ালস টু 0, আপার লিমিট হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 এফ ডি এক্স। তাহলে তারপর আমরা মানটা বসিয়ে দেব 0 to 5, এফ এর মানটা দেওয়া আছে 7 - 2x + 3x স্কোয়ার, আর ডিএক্সটা এখানে। তো ইন্টিগ্রেশন আশা করি সবাই করতে পারো এই সিম্পল ইন্টিগ্রেশনটা। তো ডিএক্সের ইন্টিগ্রেশন আমাদের হয়ে যাবে শুধু এক্স, তারপরে এই এক্সের জায়গায় আমরা আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু মানে 5 - 0 করব, তারপরে ইন্টু 5। একই রকমভাবে এই এক্সের ইন্টিগ্রেশন হয় হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। তার মানে এক্সের মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে x⁴1+1 ডিভাইডেড বাই 1+1। এই সিম্পল ইন্টিগ্রেশন সবাই পারবে, যারা কেমিস্ট্রি ফিজিক্স পড়েছে, নিশ্চয়ই ম্যাথ ছিল, তো এটা কোনো অসুবিধে হবে না। ম্যাথ না থাকলেও এইটুকু ইন্টিগ্রেশন সবারই জানা আছে সায়েন্সের স্টুডেন্টদের। তারপরে একই রকমভাবে x⁴2 আছে, তার একই রকম, মানে x⁴n মানে 2, তাহলে n+1 বাই n+1 মানে 2+1 বাই 2+1 মানে 3x³/3। একই রকমভাবে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে তারপর আমরা যদি ক্যালকুলেশন করি আমরা উত্তর পাবো 135 জুল। তো এই ক্যালকুলেশনটা কারো যদি অসুবিধে হয় তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশানে, আমি পরের ভিডিওতে শুরুতেই তাহলে এটার ডিটেলসটা বলে দেব। তো আমি শিওর যে কারো অসুবিধে হবে না, হওয়ার কথা না অসুবিধে। তো যাই হোক, এই ছিল এই ধরনের প্রশ্ন আর কি ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে ইম্পর্টেন্ট যদি আসে। এবং যেমনটা বললাম আরও না প্রচুর ভালো ভালো নিউমেরিক্যালস, বেশ গুড লেভেলের নিউমেরিক্যালস রয়েছে বিভিন্ন বইগুলোতে। তো সেগুলো আমি পারলে পরে করাবো, এবং তোমাদের কাছে যদি বই থাকে তোমরা এই ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে নিউমেরিক্যালসগুলো পরেও করতে পারো, ঠিক আছে। যেহেতু আগের বছর আসেনি, হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয় বা বলা যাচ্ছে না আর কি। তো মোটামুটি থিওরিটিক্যাল আইডিয়াটা নিয়ে ফর্মুলাগুলো জেনে নেবে, তাহলেই সলভ করতে পারবে আর কি এই চ্যাপ্টার থেকে। এবং কিছু কিছু নিউমেরিক্যালস থাকবে যেগুলো ওই আমাদের যে কাইনেমেটিক্স ইকুয়েশন সেগুলো রিলেটেড, ঠিক আছে। তো এই ভিডিও এখানেই শেষ করব। এবার বলি যে তোমাদের এই টপিকগুলোর থেকে 100% প্রিপারেশনের জন্য ফার্দার কি করবে, তোমাদের কাছে যার কাছে যে বই রয়েছে সেই বইতে দেখবে এই টপিকগুলো থেকে কী কী ধরনের নিউমেরিক্যালস, কী কী ধরনের থিওরিটিক্যাল MCQ রয়েছে সেগুলো সলভ করবে। প্লাস কিছু যদি গাণিতিক সমস্যা দেওয়া থাকে সেগুলোও সলভ করার চেষ্টা করবে। NCERT বইটা নেবে, NCERT বইয়ের মধ্যেও পাবে অনেক MCQ এই টপিকগুলো থেকে। তো মোটামুটি নিজেদের বই এবং NCERT এগুলো করলেই 100% প্রিপারেশন হয়ে যাবে। তো এরপরে অর্থাৎ 12 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, আর কি যেটা বলা আছে স্টেটমেন্ট অ্যান্ড ম্যাথমেটিক্যাল রিলেশন, অত ডিটেলসে জানতে হবে না। কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, ডেফিনিশন অ্যান্ড ভ্যালু উইথ ইউনিটস, নো এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন। তো যেভাবে বলা আছে এখানে যেহেতু মেনশন করে দিয়েছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন প্রয়োজন নেই, আমরা যতটুকু সিলেবাসে বলেছে ততটুকুই করব, তার বেশি করার দরকার নেই, ঠিক আছে। তো এবার আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলছো যে অনেকে না, 2-1 জনে বলছিলে যে এই
ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট, ম্যাগনেটিজম, এখান থেকে মানে এই টপিকটা, এই ইউনিটটার থেকে ভিডিও বানাতে। তো দেখো আমি তো আগেই বলেছি ওরকম না খাপ ছাড়া এখান থেকে খানিকটা ওখান থেকে খানিকটা এরকম করে মানে এরকম রিকোয়েস্ট করো না যে এখান থেকে ভিডিও বানান ওখান থেকে ভিডিও বানান। আমি তো বলেছি যে তোমাদের পরীক্ষার আগে আমি চেষ্টা করব এই সিলেবাস ধরে ধরে যেভাবে আগাচ্ছি সেইভাবে কমপ্লিট করার। তা না হলে কি হবে, মনে করো যে তোমার সেই দু একজনকেই বলছি আর কি, সবাইকে বলছি না, মনে করো তোমার ওই টপিকটা লাগবে, এবার অন্য কারো এই টপিকটা লাগবে, অন্য কেউ আবার এই টপিকটার জন্য রিকোয়েস্ট করলো, আবার তৃতীয় কোনো জন হিটের জন্য রিকোয়েস্ট করলো, চতুর্থ কোনো জন লাইট টপিকটা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করলো। তো এইভাবে মানে কারটা শুনবো না। এবং ফিজিক্সে প্রত্যেকটা টপিকই ইম্পর্ট্যান্ট। ফিজিক্সের সিলেবাসটা কিন্তু কেমিস্ট্রির তুলনায় মোটামুটি কম, কিন্তু জিনিসপত্র রয়েছে অনেক কিছু। তো আমার মনে হয় এভাবে এগোনোই ভালো, সিলেবাস ধরে ধরে এই টপিক ধরে ধরে যেভাবে আগাচ্ছি। আর যেটা বললাম যে লাইট, সাউন্ড আর ওদিক থেকে মডার্ন ফিজিক্স কিন্তু করে দেওয়া আছে, তো মোটামুটি কভার করতে হবে আমার এই সিলেবাসটুকু। তারপরে হিট আর হচ্ছে এই ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স, এগুলো অত বেশি কিছু নেই, আশা করি হয়ে যাবে। এখন শরীরটা সঙ্গ দিলে হয়, শরীর যদি ঠিক থাকে আমি কমপ্লিট করে দেব, তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো, অসুবিধে হবে না। যারা কেমিস্ট্রি রয়েছে তোমাদের জন্য একটা ভালো ব্যাপার হলো তোমাদের একসঙ্গেই তোমরা 11, 12 এবং 9, 10 প্রিপারেশন করতে পারছো। কিন্তু যারা ফিজিক্সের স্টুডেন্ট রয়েছে তাদেরকে 11, 12 প্রিপারেশনের জন্য আবার কলেজ লেভেলের পড়তে হবে, এমএসসির কিছু কিছু জিনিস পড়তে হবে, মানে অনেকটাই বেশি পড়তে হবে। আমি যদিও শিওর না, হয়তো কেমিস্ট্রিরও কলেজ লেভেল এবং এমএসসি কিছু কিছু পড়তে হবে, সব না হলেও। তো যাই হোক, সবার জন্যই খুব একটা সহজ না। যারা অনেক আগের থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য মোটামুটি সহজই হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এগেইন তোমাদেরকে বলবো প্লিজ প্রে ফর মি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এবং রেগুলার তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।